নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। পরদিন সকালের ঘটনা, সুজিত লাহিড়ীর বাড়ি। আপনি একটু বসুন, স্যার এক্ষুনি আসছেন। এই বলে পরিচালক সুজিত লাহিড়ীর ভৃত্য অগস্ত্যকে বসবার ঘরের একটা সোফায় বসিয়ে নিজে বাড়ির ভিতরে চলে গেল সুজিতবাবুকে ডেকে আনতে। বসবার ঘরের চার দেওয়াল জুড়ে সুজিতবাবুর হিট ছবির পোস্টার ফ্রেমে বাঁধিয়ে ঝুলানো রয়েছে। 3টে তাক জুড়ে তার অজস্র ট্রফি এবং সার্টিফিকেট। একটু পরে যিনি ঘরে প্রবেশ করলেন, অগস্ত্য তার ছবি কাগজে পত্রিকায় বহুবার দেখেছে। মাঝারি চেহারা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। বয়সের সঙ্গে সঙ্গে অবশ্য উদর বেশ খানিকটা স্ফীত এবং মাথার চুল অনেকটাই পাতলা হয়েছে। একসময় সুজিত লাহিড়ী ছিলেন টলিপাড়ার সবচেয়ে সফল এবং জনপ্রিয় পরিচালকদের মধ্যে একজন। কিন্তু এখন দিনকাল পাল্টেছে, দর্শকদের রুচি বদলেছে। ধনী বাবার একমাত্র মেয়ের প্রেমে পড়া ট্যাক্সি চালক, বা মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই, কিংবা নিষ্ঠুর শাশুড়ি অত্যাচারে জর্জরিত বেচারি বৌমা, এদের কারোর গল্পই দর্শক আর খায় না। সুতরাং সুজিতবাবু শেষ কবে হিট ছবি তৈরি করেছেন ওনার নিজেরই মনে নেই। আজকাল ভালো প্রযোজকও পান না। নামমাত্র বাজেটে নতুন ছেলে মেয়েদের নিয়ে মাঝে মধ্যে সেই 70-80 দশকের বস্তা পচা গল্প নিয়ে ছবি করেন। সেই সব ছবি আধেও কেউ দেখে কিনা কে জানে। অনেকে বলে উনি নাকি ডিপ্রেশনে ভুগছেন, গলা অব্দি দেনায় ডুবে আছেন। সকাল সকাল বাড়িতে পুলিশের আগমনে উনি দৃশ্যত একটু ত্রস্ত। অগস্ত্য নিজের পরিচয় দিতে খানিকটা আমতা আমতা করে তিনি বললেন, পুলিশ আমার কাছে কি ব্যাপার বলুন তো? সুজিতবাবু, এই সাত সকালে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার বেশি সময় নেব না, কাজের কথায় আসি। চন্দ্রলেখা মুখার্জির হত্যার ব্যাপারটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ওই কাগজে পড়ে আর টিভিতে দেখে যতটা জানা যায় আর কি। সুজিতবাবু একটা সিগারেট ধরালেন। কিন্তু সে বিষয়ে আমার কাছে কেন? ওনার সঙ্গে আপনার যোগাযোগ ছিল? না, আজকাল তেমন ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে খুব একটা মিশি না। আন্তরিকতার অভাব বোধ করি। সবকিছুই কেমন যেন যান্ত্রিক। সবাই নিজের নিজের আখের গোছাতে ব্যস্ত। অগস্ত্য ঘাড় নাড়ল, তারপরে বলল, আপনি ওনার সঙ্গে কয়েকটা ছবি করেছিলেন তাই না? ঠিক বলেছেন। সুজিতবাবুর মুখটা কেমন যেন আলোকিত হয়ে উঠল। বললেন, তার মধ্যে 4টেই জুবিলি করেছিল। ওফ, সেই সব দিনের কথা ভাবলে গায়ে কাটা দেয় মশাই। হলে উপচে পড়ছে ভিড়, নায়ক নায়িকার এন্ট্রিতে হল ফেটে পড়ছে, সিটি, হাততালি, দর্শক কখনো হেসে গড়িয়ে পড়ছে, কখনো কেঁদে ভাসাচ্ছে। সবশেষে 3 ঘন্টা পরে এক বুক আনন্দ নিয়ে হল থেকে বেরিয়ে ভাবছে কবে বইটা আরেকবার দেখতে আসবে। একটু থেমে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, দিনগুলো কোথায় যে হারিয়ে গেল। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো। অগস্ত্য আবার মুখ খুলল। চন্দ্রলেখা দেবীর সঙ্গে আপনার শেষ ছবি কোনটা? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষার বেশ কিছু দৃশ্য তো আপনি দিল্লিতে শুট করেছিলেন। একটা গানের দৃশ্যও ছিল যতদূর জানি। হ্যাঁ, সুপারহিট হয়েছিল গানটা। চন্দ্রলেখা। সুজিতবাবু আবার অতীতের গর্বে হারিয়ে যাওয়ার আগেই অগস্ত্য পরের প্রশ্নটা করল। নাচের কোরিওগ্রাফার ছিলেন সমীর রায়, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সমীর তখন দারুণ কাজ করছে। চন্দ্রলেখার সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট। কিন্তু ফেরার সময় যে ঘটনাটা ঘটল, তো ভাবলেও এখনো গা শিউরে ওঠে। সমীরবাবু দুর্ঘটনার কথা বলছেন তো? হ্যাঁ, চলছেন তো ছেলেটা যেভাবে চলে যাবে আমরা স্বপ্নে ভাবতে পারিনি। আচ্ছা, এই কথা কি সত্যি যে সেদিন রাতে সমীরবাবুর সঙ্গে ওনার কূপে চন্দ্রলেখা দেবী ছিলেন? সুজিতবাবু একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, আসলে ওনাদের মধ্যে তখন একটা সম্পর্ক ছিল, তো তা বলতে পারেন বেশ নিবিড় সম্পর্ক। হ্যাঁ, সেরকমই শুনেছি। তা এরকম অবস্থায় কাজের নিশ্চয়ই খুব সুবিধে হতো। মানে দুজনের মধ্যে বোঝাপড়াটা পরিচালক হিসেবে আপনাকে হেল্প করছিল আশা করি। সুজিতবাবু অবস্থায় প্রশ্নের উত্তর না দিয়ে খানিকক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। আঙুলের ফাঁকে ধরা সিগারেটটা ঘন ঘন কয়েকটা টান দিলেন। তারপরে অগস্ত্যর দিকে তাকিয়ে বললেন, আজ ওদের দুজনের কেউই আর নেই। কি বলি বলুন তো? সুজিতবাবু, আমি আপনার দ্বিধার কারণটা বুঝতে পারছি, কিন্তু তদন্তের জন্য এই প্রশ্নগুলো আমার কাছে ভীষণভাবে জরুরি। সিগারেটে একটা লম্বা টান দিয়ে সুজিতবাবু বললেন, তাহলে বলি শুনুন। এ তো দূরের কথা, মশাই আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল ঋষি টিভিতে।
সে কি, কেন? সারাদিন দুজনের ঝগড়া, ছোটখাটো বিষয়ে, তুচ্ছ কারণে। ইউনিটের সবাই তিতিবিরক্ত ওদেরকে নিয়ে। আসলে সমস্যাটা ছিল অন্য জায়গায়। কিরকম? আসলে সমীর তখন চুটিয়ে প্রেম করছে মধুজা বোসের সঙ্গে। চেনেন নিশ্চয়ই, উনি তো এখন মস্ত বড় নায়িকা। এদিকে চন্দ্রলেখার কানে সেই খবর এসে পৌঁছেছে। আর যায় কোথায়? চন্দ্রলেখা কোনোদিনই কাউকে ছেড়ে কথা বলেনি। মনটাও খারাপ থাকতো বেচারির। সত্যিই ভালোবাসতো ছেলেটাকে। আচ্ছা, সমীর বাবুর মৃত্যুর পর কি হলো? চন্দ্রলেখা ভেঙে পড়েছিল। 1 মাসের উপরে শুটিং বন্ধ ছিল। আমার ছবিটাও পিছিয়ে গেল। তারপর খানিকটা সামলে উঠে সবার আগে চন্দ্রলেখা আমার ছবিটা শেষ করলো। কিন্তু ওই শেষ। তারপরে আর কোনোদিনই আমার সঙ্গে কাজ করলো না। একটা লম্বা নিঃশ্বাস ফেলে সুজিতবাবু অনেকটা স্বগক্তি করার মতো বললেন, তার কয়েক বছরের মধ্যেই আমি কেমন যেন ফুরিয়ে গেলাম। জানেন, আমাদের জীবনগুলো কেমন যেন পাল্টে গেল। আপনার সঙ্গে 6টা ছবি করার পরে চন্দ্রলেখা দেবী আপনার সঙ্গে ছবি করা বন্ধ করে দিলেন কেন? সুজিতবাবু মিনিট খানেক চুপ করে মাথা নামিয়ে বসে থাকলেন। যখন মুখ তুলে অগস্ত্যর মুখে তাকালেন, তখন ওনার দুটো চোখ লাল। দ্রুত নিঃশ্বাসে ঘন ঘন বুক ওঠানামা করছে। অগস্ত্য চমকে উঠে দেখল সুজিতবাবুর চোখে মুখে রাগ, দুঃখ, ঘৃণা মিলেমিশে এক অদ্ভুত অভিব্যক্তি। কয়েক মিনিট আগে নির্জীব সুজিত লাহিড়ীর সঙ্গে সামনে বসে থাকা এই মানুষটার কোনো মিল নেই। মেয়েটা ভীষণ নেমুখারাম ছিল জানেন। নতুন নতুন ডিরেক্টরদের নেক নজরে পড়তেই আমাকে ভুলে গেল। এই সুজিত লাহিড়ীকে ভুলে গেল। 4 জুবিলি হিট দিয়েছিলাম, সব ভুলে গেল। আমাকে জাস্ট কাটিয়ে দিল। মুঠো পাকিয়ে চেয়ারের হাতলে সুজিতবাবু সজোরে এক ঘুষি মারলেন, তারপরে মেরেই চললেন। দু চোখ দিয়ে তার জল পড়তে লাগলো। কাটিয়ে দিল, কাটিয়ে দিল আমাকে, জাস্ট কাটিয়ে দিল। অগস্ত্য সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করল। ওই আপাত শান্ত নির্লিপ্ত বাইরেটার আড়ালে অনেক হতাশা, ক্ষোভ, দুঃখের লাভা টকবক করে ফুটছে। আজ বোধ হয় তারই কিছুটা উপচে উঠেছে। সুজিতবাবু অগস্ত্যর দিকে তাকালেন। আমি তখন প্রায় সর্বশ্রান্ত, হাতে কাজ নেই। এদিকে মেয়ে ভীষণ অসুস্থ, চিকিৎসার পয়সা নেই। লজ্জার মাথা খেয়ে অনেক আশা নিয়ে চন্দ্রলেখার সঙ্গে দেখা করতে গেলাম। মেয়ের কথাও বললাম, একটা গল্প শোনালাম। জানেন, গল্পটা বেশ নতুনত্ব ছিল। যদি কোনো প্রডিউসারকে বলে আমার সঙ্গে ছবিটা করে, হয়তো আবার ফিরে আসতে পারতাম। হয়তো কেন, নিশ্চয়ই ফিরে আসতে পারতাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু চন্দ্রলেখা আমাকে বললো জানেন? অগস্ত্য কোনো কথা বলল না। স্থির দৃষ্টিতে সুজিতবাবুর দিকে চেয়ে রইল। বলল, সুজিতদা, আমার সামনের 1 বছর কোনো ডেট নেই। তাছাড়া আপনি যেমন ছবির কথা ভাবছেন তেমন ছবি দর্শকরা পছন্দ করে না। অন্যরকম কিছু ভাবুন, না হলে আমাকে আর বিরক্ত করবেন না। সেক্রেটারিকে ডেকে আমাকে কিছু টাকা দিতে গেল। আমি টাকাটা ওর মুখে ছুঁড়ে দিয়ে চলে এলাম। কান্নার দমকে সুজিতবাবুর কাঁধ দুটো কেঁপে উঠল। পারলাম না মেয়েটাকে বাঁচাতে, পারলাম না। ওই চন্দ্রলেখাই আমার মেয়েকে মেরেছে। এর বিচার তো হওয়ারই ছিল। নারকীয় জিঘাংসার এই নগ্ন রূপ দেখে অগস্ত্য বুক কেঁপে উঠল। আপনার কোনো প্রশ্ন না থাকলে আমি একটু বিশ্রাম করতে চাই, শরীরটা ভালো লাগছে না। সুজিতবাবু সোফা থেকে উঠে দাঁড়ালেন। অগস্ত্য উঠে দাঁড়ালো। না, আমার আর কোনো প্রশ্ন নেই সুজিতবাবু, ভালো থাকবেন। এই বলে অগস্ত্য বাইরের দরজার দিকে পা বাড়াল। কাছের কোনো বাড়িতে জোরে এফএম রেডিও চলছে। চন্দ্রলেখা মুখার্জির স্মৃতিতে একটা অনুষ্ঠান হচ্ছে। সুজিতবাবুর অগ্নি পরীক্ষা ছবির জনপ্রিয় গানটা বেজে উঠল, যে গানের শুটিং হয়েছিল দিল্লিতে। সমীর রায়ের শেষ নৃত্য পরিচালনা। এবার 5 বছর আগের একটা ঘটনায় ফিরে যাব। দিল্লি কলকাতা পূর্বা এক্সপ্রেস। চন্দ্রলেখা কূপের আলো নিভিয়ে উপরের বাড়িতে শুয়ে পড়ল। এই কদিন দিল্লিতে আউটডোর শুটিংয়ে খুব ধকল গেছে। তার চেয়েও অনেক বেশি মানসিক কষ্ট পেতে হয়েছে চোখের সামনে সর্বদা সমীরকে দেখে, ওর পরিচালনায় নাচের শুটিং করে।
কয়েক বছর আগে সমীর বর্ধমানের একটা ছোট গ্রাম থেকে কলকাতায় আসে সিনেমায় নৃত্য পরিচালনার স্বপ্ন নিয়ে। ওর কাজ চন্দ্রলেখার ভালো লাগে। চন্দ্রলেখার সুপারিশে সমীর বেশ কিছু ছবিতে কাজের সুযোগ পায়। সমীরের কাজ প্রশংসিতও হয়। তারপরও সমীরকে পেছন ফিরে তাকাতে হয়নি। সমীর আর চন্দ্রলেখার জুটির বেশ কিছু জনপ্রিয় গানের দৃশ্যায়ন দর্শকদের মন জয় করে এবং পুরস্কৃতও হয়। বয়সে বেশ কয়েক বছরের ছোট সমীরকে ভালোবেসে ফেলে চন্দ্রলেখা। চন্দ্রলেখার ঘুম আসছিল না। খোলা চোখে কামরা সিলিং এর দিকে চেয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবছিল সে। কিভাবে সবকিছু কেমন যেন পাল্টে গেল। সমীরের শরীরটা ভালো না। নিচের বার থেকে সে উঠল। চন্দ্রলেখার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু বাথরুমে যাচ্ছি। চন্দ্রলেখা বলল, আমিও আসছি, দাঁড়াও। সে উপরের বার থেকে নেমে এসে সমীরের সঙ্গে বাথরুম অব্দি গেল। পাশেই একটা দরজা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। চন্দ্রলেখা মৃদু কেঁপে উঠল। বাইরে জমাট পাতা অন্ধকারের দিকে চন্দ্রলেখা এক দৃষ্টে চেয়ে রইল। মনে পড়ে গেল কয়েক মাস আগে কলকাতার সেই দিনটার কথা। সকাল 10টায় নাচের একটা দৃশ্য শুট হওয়ার কথা। চন্দ্রলেখা সময় মতো সেটে উপস্থিত। ঘন্টা 3 কেটে গেল, সমীরের দেখা নেই। সেটে কানাঘুষো শোনা গেল আগের দিন রাতে সমীরকে পার্ক হোটেলে দেখা গিয়েছে মধুজা বোসের সঙ্গে। দুজনের প্রেম নাকি এখন তুঙ্গে। চন্দ্রলেখা আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সেট থেকে ছুটে বেরিয়ে এসে রওনা দিল পার্ক হোটেলের দিকে। হোটেলে পৌঁছে সমীর রায় রুম নাম্বার জানতে অসুবিধে হল। ঘরের দরজায় বার 3 নক করার পর দরজা খুলল মধুজা। গায়ে বিছানার একটা চাদর আলগোছে জড়ানো। ঘরের ভেতরে সমীর। তাড়াহুড়ো করে নগ্ন শরীরে চাপানো বাথটবের ফাঁসটা এখনো পুরোপুরি লাগিয়ে ওঠেনি। ঘটনার আকস্মিকতায় 3 জনই একে অপরের দিকে সম্মোহিতের মতো তাকিয়ে রইল কয়েকটা মুহূর্ত। সমীর আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে চন্দ্রলেখা পিছন ফিরে ছুটতে আরম্ভ করেছে হোটেলের লম্বা করিডোরে। যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রলেখা পালিয়ে যেতে চাইল ওখান থেকে। যেন সমীর নয়, গর্হিত কাজটা করেছে সে নিজেই। যেন সবার চোখের আড়ালে তারই এখন লুকিয়ে পড়া উচিত। 2 চোখের জল আর বাধা মানতে চাইল না। চন্দ্রলেখা হোটেল থেকে বেরিয়ে রোদ চশমাটা চোখে এঁটে ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়ল। বাথরুমের দরজা খোলার শব্দে চন্দ্রলেখার হুঁশ ফিরল। সমীর বাইরে বেরিয়ে এসছে। বাথরুমের বাইরে ট্রেনের কামরায় একটা আলো জ্বলছে নিচ্ছে। আলো ছায়ার লুকোচুরি। বাথরুম থেকে ভেসে আসছে নোংরা গন্ধ। সমীরের অবিন্যস্ত চুল, বিবর্ণ মুখ আর লালচে চোখ। সমীরকে দেখে চন্দ্রলেখার মনে হলো তাকে সে চেনে না। কোথায় হারিয়ে গেল সহজ সরল সে ছেলেটা যাকে সে ভালোবেসেছিল, যাকে দেখে মনে হয়েছিল বাকি জীবনটা এর সঙ্গে স্বচ্ছন্দে কাটিয়ে দেওয়া যায়। আজ সে নেই, কোথাও নেই। এদিকে এসো সমীর, ঠান্ডা হাওয়াটা ভালো লাগবে। বুকের ভেতরে যেন দম বন্ধ হয়ে আসছে আমার। সমীর প্রায় টলতে টলতে দরজার কাছে এসে দাঁড়ালো, পায়ে ভর করে। দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। তার মাথার সামনেটা ঝুঁকে আছে। মাতাল হাওয়ায় উঠছে এক মাথা চুল। চন্দ্রলেখা কয়েক মুহূর্ত সমীরের দিকে এক দৃষ্টি চেয়ে রইল। আমায় সেদিনের ঘটনার জন্য মাফ করে দিয়ে চন্দ্রলেখা, আমার ভুল হয়ে গিয়েছিল। চন্দ্রলেখা চোখ বন্ধ করল। তার কানে হাহাকার করে উঠল সমীরের কথার আবেগহীন শীতলতা। তার ইচ্ছা হলো সে চিৎকার করে বলে, সমীর, সমীর, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি। শুধু নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছ। আর স্বার্থ ফুরিয়ে যেতেই কালকের বাসি খবরের কাগজের মতো আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ। কিন্তু কোনো মতে চন্দ্রলেখা নিজেকে সংযত করল। হঠাৎ প্রচন্ড রাগে ক্ষোভে চন্দ্রলেখার রক্ত যেন টকবগিয়ে উঠল। কালকের খবর হওয়া তার ধাতে শোনা। মনে হলো এক্ষুনি কিছু একটা করা দরকার। দিনের পর দিন সমীর যেভাবে তাকে ঠকিয়ে চলেছে, তার শাস্তি সমীরকে পেতে হবে এক্ষুনি, এইখানে। চোখের পলক ফেলার আগে চন্দ্রলেখা সমীরের হাঁটুর পেছন দিকে পা চালালো। সমীরের শরীরটা ভারসাম্য হারালো। পর মুহূর্তেই সমীর সামলে ওঠার আগেই শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চন্দ্রলেখা এক মোক্ষম ধাক্কা দিল সমীরকে। নিমেষের মতো সমীর ছিটকে পড়ল ট্রেনের বাইরে। ট্রেনের চাকা লোহার রেলে কান ঝালাপাড়া করার শব্দ তুলে ছুটে চলল ঝড়ের বেগে। কাঁচের দরজা ঠেলে
নিজের কূপের দিকে ক্লান্ত পায় এগুলো চন্দ্রলেখা। গভীর রাতে ট্রেনের কামরায় ইউনিটের লোকজন ঘুমোচ্ছে। টিটি ভদ্রলোককেও কোথাও দেখা যাচ্ছে না। নিজের কূপে ফিরে চন্দ্রলেখা উপরের বাড়তে উঠে পড়ল। সিলিং এর দিকে বিনিদ্র চোখে চেয়ে রইল চন্দ্রলেখা। মনে অনেক চিন্তা ভিড় করে এলো। ভালোবাসা তার অনেকদিন আগেই হারিয়ে গেছে। যে মানুষটাকে সে মন দিয়ে ঠকেছিল তাকে না হয় আজ রাতে কুকুর শিয়ালি ছেড়ে খাক, কিন্তু আফসোসটা অন্যভাবে। সমীর চলে গেল, কিন্তু তার আর্তচিৎকার তো শোনা হলো না। অপ্রত্যাশিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সমীরের মুখে ভয় মিশ্রিত বিস্ময়ের অভিব্যক্তিত রাতের ঘন অন্ধকারে চোখে পড়ল না। ব্যাপারটা যেন বড্ড তাড়াতাড়ি ঘটে গেল। চন্দ্রলেখার মনে হলো কোথায় কি যেন একটা অসম্পূর্ণ রয়ে গেল। সমীর মিটে গেল, কিন্তু আশ মিটল কই? ফিরে আসবো বর্তমানে অগস্ত্যর দপ্তরে। অগস্ত্য টেবিলের ফোনটা বেজে উঠল। হ্যালো, অগস্ত্য, অরূপ্রতম মল্লিক কথা বলছি। বলুন স্যার। অগস্ত্য সোজা হয়ে বসল। চন্দ্রলেখা মুখার্জির কেসটা কিছু এগোলো? কাজ চলছে স্যার। এই কেসে এগোনোর সঙ্গে খানিকটা পিছোতে হচ্ছে আর কি। তার মানে আমি নিশ্চিত যে খুনের মোটিভটা চন্দ্রলেখার অতীতে স্যার, আর সেখান থেকে সত্যকে খুঁজে বের করতে হবে। 3 জন মানুষের মৃত্যুর সঙ্গে চন্দ্রলেখা অদ্ভুতভাবে জড়িয়ে আছেন। অম্বরীশ দত্ত, সুধাংশু মজুমদার আর সমীর রায়। কিন্তু মৃত্যুগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটেছে, কিন্তু এদের মধ্যে যোগসূত্র একটাই, চন্দ্রলেখা মুখার্জি। বুঝলাম সত্যান্বেষী, কিন্তু এদিকে যে ওপর থেকে চাপ আসছে, আমরা যে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি, সে ব্যাপারটা কোনো ভাল লাগছে না। চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না স্যার। রেজাল্ট চাই অগস্ত, রেজাল্ট, আর যত তাড়াতাড়ি সম্ভব। মল্লিক ফোনটা রেখে দিলেন। অগস্ত্য একটা লম্বা নিঃশ্বাস ফেলল। শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।